হ্যালো ওয়েলকাম। আমি হচ্ছে তোমাদের পেন্সদা, বাড়ি হচ্ছে পুরুলিয়াতে এবং আজকে হবে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টার পার্ট 2। চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি ক্লাসগুলো অনেক সহজ এবং মজার সাথে করাই, যাতে তোমরা সরাসরি কানেক্ট হতে পারো এই পদার্থবিদ্যার সাথে এবং মন থেকে পুরো ফিল করতে পারো। এবং হ্যাঁ, যদি ক্লাসের মধ্যে কোনো রকম অসুবিধা হয় বা তোমাদের নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানিও। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। দেখো ভাই, আগের ক্লাসে আমরা দেখেছিলাম পৃথিবীতে দুটো সত্তা আছে। একটা হচ্ছে আমাদের পদার্থ এবং আরেকটা হচ্ছে আমাদের এই শক্তি। ঠিক কিনা? একদম ঠিক। কারণ এই পদার্থকে কখনো সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না। পদার্থকে শুধুমাত্র এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত করা যায়। সেই সম্পর্কে আমরা ভালো করে আগের দিনে পড়েছি এবং পদার্থ কয় প্রকার, পদার্থকে কি কি পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য একটা পদার্থতে রূপান্তরিত করা হয় সেই সম্বন্ধে আমরা আগের দিনে প্রপারলি জেনেছি। আর আজকে আমরা জানবো এই শক্তি সম্পর্কে। কারণ শক্তিও হচ্ছে পৃথিবীর একটা ইন্টেন্টিটি বা একটা সত্তা, যাকে কখনো সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না। শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন আমাদের দুটো হাত আছে, এবারে হাত দুটো দিয়ে যদি আমরা যান্ত্রিক শক্তি প্রয়োগ করি, তাহলে যান্ত্রিক শক্তি আমাদের কি হচ্ছে? তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যখন আমরা হাত দুটো ঘষছি, মানে কি, এটা হচ্ছে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ। বাট একটু পরে দেখা যাচ্ছে আমাদের হাতগুলো পুরো গরম হয়ে যাচ্ছে, মানে কি, সেই যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মানে একটা কথা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে শক্তিকে কখনো সৃষ্টি করা বা কখনো ধ্বংস করা যায় না। শুধুমাত্র শক্তির রূপ পরিবর্তিত হয়, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপের পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আর আমরা ক্লাস 7, 8, 9 থেকে দেখে আসছি যে শক্তি কি জিনিস। শক্তি হচ্ছে আমাদের যে কাজ বা কার্য করার সামর্থ্য। ঠিক তো? এই কাজ বা কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। যেমন আমার মধ্যে এখন কাজ বা কার্য করার সামর্থ্য অনেক বেশি আছে, মানে কি, আমি অনেক বেশি শক্তিশালী। বাট যদি একটা বৃদ্ধ লোককে দেখা যায়, সেই বৃদ্ধ লোকটা বেশি এখন কাজ করতে পারে না, মানে কি, ওই বৃদ্ধ লোকটার এখন কার্য বা কাজ করার সামর্থ্য খুবই কম। আর চোখে দেখতেও পাচ্ছি যে ওই বৃদ্ধ লোকটার শক্তিটা কিন্তু অনেক কম। ঠিক তো? একদম ঠিক। অর্থাৎ কি, যার কার্য করার সামর্থ্য, অর্থাৎ যে বেশি কার্য করতে পারে, তার সামর্থ্য যার অনেক বেশি, তার থেকে সে বেশি শক্তিশালী। অর্থাৎ কি, দেখো আবার বলছি, যে বেশি কার্য করতে পারে, অর্থাৎ কি, তার কার্য করার সামর্থ্য অনেক বেশি, মানে সে অনেক বেশি শক্তিশালী। এবং যে বেশি কার্য করতে পারে না, যে বেশি কাজ করতে পারে না, অর্থাৎ কি, তার কার্য করার সামর্থ্যটা খুবই কম। অর্থাৎ কি, তার শক্তিটা অনেক কম। ওকে, একদম ঠিক। এই শক্তিকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। কিরকম? দেখো, শক্তির অনেকগুলো ভাগ আছে। মিনিমাম শক্তির 8টি ভাগ আছে। ক ভাগ ভাগ করা যায়? 8 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 8 ভাগে ভাগ করা যায় এই শক্তিকে। শক্তির রূপ আছে 8 প্রকার। 8 প্রকার শক্তি আমাদের চোখে পড়ে। কি কি? একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কোনগুলো? দেখো, আমাদের যে গাড়ি ঘোড়া মেশিন চলছে, ওগুলো কি? ওগুলো হচ্ছে জাস্ট মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। ঠিক তো? একদম ঠিক। 2 নাম্বার হচ্ছে আমাদের তড়িৎ শক্তি। এই যে আমাদের দেখো লাইট চলছে, কিসে চলছে? তড়িৎ শক্তিতে চলছে কিনা? একদম ঠিক। তাহলে কি, 2 নাম্বার হচ্ছে তড়িৎ শক্তি। 3 নাম্বার বলতে পারি আমরা তাপ শক্তি। তাপ দিয়ে আমাদের এই তাপ শক্তি প্রয়োগ করে আমাদের ভাত রান্না হয়ে যাচ্ছে, আমাদের ঘরটা গরম হয়ে যাচ্ছে, মানে কি, তাপও একটা শক্তি। ওকে। 4 নম্বর বলতে পারি আমাদের রাসায়নিক শক্তি। কি? রাসায়নিক শক্তি। আমি এখানে ঠিক করে পরিষ্কার মতো লিখছি না, শুধু বোঝানোর চেষ্টা করছি, কারণ আমি তোমাদেরকে নোটস দিয়ে দিব। তোমরা শুধু আমাকে কমেন্টে কিন্তু জানিও। কমেন্ট করলেই আমি তোমাদেরকে আমার শেয়ার করে দিব। সেখানে তোমরা আমাকে হাই পাঠিও, সেখানে আমি আমার যত নোটস আছে বা যত নোটস ক্লাসগুলো করবো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। ওকে,
ঠিক আছে, তাহলে কি 4 নম্বর হচ্ছে রাসায়নিক শক্তি। আবার 5 নম্বর বলতে পারি পারমাণবিক শক্তি। এই যে এখন পারমাণবিক বোমা প্রচন্ড চলছে, পারমাণবিক মানবিক বলেছিস নাকি, পারমাণবিক শক্তি, ঠিক তো? এইভাবে 8 প্রকারের শক্তি আছে। ওকে, সেখানে আমি 5টা লিখলাম। আরো বলতে পারি কি চৌম্বক শক্তি আছে, আলোক শক্তি আছে। কি হচ্ছে 6 নম্বর হচ্ছে তোমার চৌম্বক শক্তি। এই চৌম্বকের একটা শক্তি আছে কিনা, একদম ঠিক আছে, চৌম্বক শক্তি আছে। আবার 7 নম্বর বলতে পারি কি আলোক শক্তি আছে, আলোক শক্তি। আরেকটা দেখি, আমার তো ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, শব্দ শক্তি, রাইট। শব্দ একটা শক্তি, শব্দ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, পারি না? স্পিকারে এত যে সাউন্ডটা, সেই সাউন্ড কি, সাউন্ড একটা শক্তি। সেই শক্তির জন্য বেশি হয় তাহলে আমাদের ফেটে যেতে পারে, আমাদের শরীরটা কি দুভাগ হয়ে যেতে পারে। অর্থাৎ কি শব্দই হচ্ছে শক্তি। তাহলে কি শক্তিকে আমরা 8টি রূপে দেখতে পাই। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, 2 নম্বর হচ্ছে তড়িৎ শক্তি, 3 নম্বর হচ্ছে তাপ শক্তি, 4 নম্বর হচ্ছে রাসায়নিক শক্তি, 5 নম্বর হচ্ছে পারমাণবিক শক্তি, 6 নম্বর হচ্ছে চৌম্বক শক্তি, আলোক শক্তি এবং শব্দ শক্তি। ঠিক তো? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এরপর একটা জিনিস মাথায় রেখো, যে আমাদের মানে শক্তির বিনিময় কখন হয়। মনে করো একটা পদার্থ এখানে আছে, এটা কি একটা পদার্থ। এবার যদি এই পদার্থটা যদি সময়ের সঙ্গে সঙ্গে সব সময় পরিবর্তন হয়ে চলেছে, যেমন আমার বডিটা, ঠিক তো? আমাদের অর্থাৎ মানুষের যে বডিটা আছে, আমরা কি এটা তো পদার্থ বা একটা বস্তু বা একটা বডি। আমাদের পদার্থ বা আমাদের এই বডিটা সময়ের সঙ্গে সঙ্গে কি প্রত্যেকটা মুহূর্তে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে চলেছে। কিভাবে কিভাবে বলেছি দেখো, আমাদের কি হচ্ছে বলতে, আমরা প্রথম ছোট ছিলাম, এখন আমরা ধীরে ধীরে বড় হয়ে হয়ে যাচ্ছি, বয়সটা বেড়ে বেড়ে যাচ্ছে, চুলগুলো সবসময় ধীরে ধীরে একটু একটু বড় হচ্ছে, নখগুলো একটু একটু করে বড় হচ্ছে। মানে কি আমাদের বডিটা সময়ের সঙ্গে সঙ্গে সবসময় পরিবর্তন হয়ে চলেছে, ঠিক? একদম ঠিক। অর্থাৎ কি এইখানে দেখতে পাচ্ছি যে পদার্থটা আছে, মনে করো এই পদার্থটা সময়ের সঙ্গে সঙ্গে যদি সবসময় পরিবর্তন হয়ে চলে, তাহলে আমরা বলতে পারি যে এই পদার্থটা আশেপাশের যে জিনিসপত্রগুলো আছে, পরিপার্শ্বের যে জায়গাটা আছে, সেই পরিপার্শ্বিক বা আশেপাশের জায়গার সাথে কি করে বলতো শক্তির বিনিময় করে, শক্তির লেনদেন করে। শক্তি এখান থেকে বার হয়, আবার শক্তি এখান থেকে তোমার গ্রহণ হয়। ওকে, শক্তির বিনিময় কখন হয়, যদি একটা পদার্থ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে চলেছে, সে যে কোনো একটা পদার্থ। যদি আমরা একটা চায়ের কাপ নিই, সেখানে কাপটাতে কি আছে গরম চা আছে। আবার কি হয়, সেই গরম চাটা যদি আসে আমাদের এই হাতের উপর রাখা হয়, তাহলে কি হয় বলতো, সেই গরম চায়ের যে তাপটা আছে, সেই তাপটা কিন্তু একটু একটু করে ঠান্ডা হতে থাকে। অর্থাৎ কি সেই গরম চায়ের তাপটা অর্থাৎ তাপ শক্তিটা কি হয়, একটু একটু করে তাপ শক্তিটার বিনিময় হয়। ওই যে চায়ের যে তাপ শক্তিটা আছে, সেই তাপ শক্তিটা ধীরে ধীরে আমাদের হাতের মধ্যে প্রবেশ করে। তখন কি হয়, আমাদের হাত অনেক গরম হয়ে যায়, তখন আমরা চায়ের কাপটা ফট করে ফেলে দিই, ঠিক কিনা? একদম ঠিক। অর্থাৎ কি বুঝতে পারছি যে চা যেটা আছে, সেই যে গরম চা আছে, সেই গরম চা কি হচ্ছে বলতে সময়ের সঙ্গে সঙ্গে সবসময় তোমার পরিবর্তন হয়ে চলেছে। অর্থাৎ কি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে কি ওই যে গরম চা যে তাপ শক্তিটা আছে, সেই তাপ শক্তিটা ওই চা থেকে বার হচ্ছে, এবং আমার যে ওই যে গরম চায়ের যে পরিপার্শ্ব এলাকা, অর্থাৎ কি পরিপার্শ্বের জায়গা বলতে কি আছে, আশেপাশে জায়গা বলতে আমার হাতটা আছে। তাহলে কি ওই গরম চা যে তাপটা, সেই তাপটা আমার এই হাতের মধ্যে পরিপার্শ্বের মধ্যে প্রবেশ করছে। মানে বুঝতে পারছে কি যে যদি যে সমস্ত পদার্থ আছে যারা সময়ের প্রত্যেকটা মুহূর্তে একটু একটু করে পরিবর্তন হয়ে চলেছে, সেই সমস্ত পদার্থের মধ্যে শক্তির বিনিময় হয়ে চলেছে। এবার যদি বলা হয় দাদা আমাদের বডির মধ্যে কি শক্তির পরিবর্তন হয়ে চলেছে, তো হ্যাঁ ভাই, দেখো আমি এখন কথা বলছি, মানে কি আমার মধ্যে যে শব্দ, আমার মধ্যে শক্তিটা আছে, সেই শক্তিটা আমার শব্দের মাধ্যমে বার হয়ে যাচ্ছে। আমি যে চলাফেরা করছি, এটা হচ্ছে কি আমি যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি। এই যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে করতে কি আমার শক্তিটা একটু একটু করে বার হচ্ছে। তার জন্য কি হবে, একটু পরে আমার খিদা লাগবে। আর সেই খিদার জন্য, অর্থাৎ কি খিদা কখন লাগে বলতো, যখন মানুষের মধ্যে শক্তি কম হয়ে যায়। অর্থাৎ কি
আমার মধ্যে এখন যা সমস্ত শক্তি আছে সেই সমস্ত শক্তি আমি কথা বলে, আমি সাউন্ড শক্তিতে, আমি শব্দ শক্তিতে বার করে দিচ্ছি, আমি লড়াচড়া করে যান্ত্রিক শক্তিতে বার করে দিচ্ছি। এবার তখন আমার মধ্যে শক্তিটা অনেক কম হয়ে যাবে, তখন আমার খিদা লাগবে, অর্থাৎ কি তখন শক্তির চাহিদা লাগবে, তখন আমাদের এনার্জি চাই। তখন আমরা জানিয়ে আবার পরিপার্শ্বের কোনো জায়গা থেকে আমরা খাবারটা খেয়ে নেবো। তো খাবারটা যখন আমরা খাবো তখন কি হবে বলতো, আমরা সেখান থেকে শক্তি পাবো, অর্থাৎ কি আমরা শক্তি এদিক থেকে বার করছি, আবার খাবার থেকে শক্তি গ্রহণ করছি। মানে কি বুঝতে পারছি, আমাদের একটা কথা বলা যায় যে পৃথিবী বা মহাবিশ্বের যে সমস্ত পদার্থ বা বডি বা বস্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে চলেছে, সেই সমস্ত বস্তু আসলে শক্তির সব সময় বিনিময় করে চলেছে, শক্তি বার করছে বা শক্তি গ্রহণ করছে। এখন আমি শক্তি বার করে চলেছি, তোমরা এখন চোখে দিয়ে তাকাচ্ছ মানে কি, চোখ দিয়ে তাকিয়ে আছো মানে কি চোখের মধ্যে মেকানিক্যাল এনার্জি বা তোমরা যান্ত্রিক শক্তি প্রয়োগ করেছো, অর্থাৎ কি তোমাদেরও শক্তির লস হচ্ছে। ধীরে ধীরে একটু পরে তোমাদেরও শক্তির চাহিদা হবে, তোমরা শক্তি চাইবে আরো, তখন কি অর্থাৎ কি তোমাদের অনেক খিদা লাগবে, আর তখন তোমরা খিদা লাগবে তোমরা খাবার খাবে, খাবার খায় তোমরা সেই শক্তিটা আবার গ্রহণ করবে। ওকে, ঠিক আছে। তাহলে শক্তি সম্পর্কে আশা করি কোন রকম সমস্যা তোমাদের এখন আর নাই, যদি থাকে তাহলে তোমরা কমেন্ট অবশ্যই জানিও। এরপর আমরা দেখব ভৌত রাশি কি জিনিস। ঠিক তো, আশা করি বুঝতে পারছি ক্লাসটা এবং কোনো রকম অসুবিধা না হয়। যদি তোমাদের ঘুম লাগে তাহলে আমাকে জানিও, কারণ আমি পরের ক্লাস থেকে আর যাতে ঘুম লাগে সেরকম ক্লাসটা করাবো না, তারপর থেকে আমি বেশি একটু দালালি করবো। ওকে, তাই তোমাদের বেশি ইন্টারেস্ট লাগে যাতে আমি আরো বেশি কয়েকটা কমেডি টাইপের কমেন্ট্রি করতে পারি, সেরকম যদি তোমরা বলো, বা শায়রি বাগেরা কি কি বলে সবাই, ওকে, তো আমি অবশ্যই বলবো। চলো তাহলে দেখা যাক ভৌত রাশি কি জিনিস। ভৌত রাশি কোনগুলো আমরা ক্লাস 9-10 তো দেখেছি ভৌত রাশি কি জিনিস, ঠিক তো। তাহলে এখানে আর একটু স্পষ্ট করে বোঝা যাক, আমি আশা করি তোমাদের টিচার হয়তো ঠিক করে বোঝায়নি, কারণ আমি যে স্কুলে পড়তাম সেখানে আমি তো পড়েছিলাম ক্লাস 9-10-এ, বাট ভৌত রাশি অ্যাকচুয়ালি কোনগুলো সেই সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা ছিল না। এখানে আমি পরিষ্কার তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাচ্ছি ভৌত রাশি কোনগুলো। দেখো, একটা বস্তু নিয়েছি, সে যে কোনো একটা বস্তু, সে যে কোনো একটা পদার্থ। এবার সেই বস্তুটার যে বর্ণটা আছে সেই বর্ণটা আমরা দেখেই বলতে পারি যে ওই বস্তুটা নীল কালার কি ব্ল্যাক কালারের কি লাল কালারের, ঠিক কি না। মানে কি বর্ণকে একটা বস্তুর বা একটা পদার্থের যে বর্ণ বা কালার বা রং সেটা কোনো রকম পরিমাপ করতে হয় না, সেটা আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় বলতে কি আমাদের মধ্যে ইন্দ্রিয় 7টা আছে, যেমন একটা চোখ দুটো আছে আমাদের, চোখ হচ্ছে একটা ইন্দ্রিয়, কান হচ্ছে ইন্দ্রিয়, যেটা আমরা শুনে বুঝতে পারি অনেক সময়, ঠিক আছে। এই যে রংটা আছে সেটা কি, এই যে রং বা একটা বস্তুর বর্ণ আছে, সেই রং বা বর্ণকে আমরা দেখেই বুঝতে পারি, আমাদের ইন্দ্রিয় দিয়েই বুঝতে পারি, যে কোনো পরিমাপ করার প্রয়োজন হয় না একটা বস্তুর বর্ণকে, সেটা আমরা ইন্দ্রিয় দিয়েই বুঝতে পারি যে আসলে ওই বস্তুর বর্ণটা কি, ঠিক কিনা। ওটাকে কোনো পরিমাপ করার প্রয়োজন নেই, তাই বর্ণ একটা ভৌত রাশি নয়। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছিস যে একটা পদার্থের বা একটা বস্তুর যে সমস্ত ধর্মগুলিকে আমরা, অর্থাৎ যে সমস্ত ধর্মগুলিকে আমাদের ইন্দ্রিয় দিয়ে পর্যবেক্ষণ করা যায়, কোন রকম পরিমাপের প্রয়োজন হয় না, সেই সমস্ত ধর্মগুলি কিন্তু ভৌত রাশি নয়। অর্থাৎ কি, যদি বলা হয় এই যে বস্তুটা আছে, এই বস্তুটার গন্ধ কি, গন্ধ, তো গন্ধ আমাদের ইন্দ্রিয়, অর্থাৎ এই যে নাক একটা ইন্দ্রিয় আছে, সেই নাক দিয়ে অর্থাৎ কি আমাদের এই ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি যে বস্তুটার গন্ধটা আসলে কি। এই গন্ধকে আমাদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় না, অর্থাৎ কি গন্ধ একটা ভৌত রাশি নয়। এই যে বর্ণ আছে, সেই বর্ণ বা একটা রং একটা বস্তুর, ওই ধর্মটা কিন্তু ভৌত রাশি নয়, ঠিক কিনা, একদম ঠিক। এবার যদি বলা হয় যে একটা বস্তু নরম নাকি কঠিন নাকি গ্যাসীয়, সেটাও আমাদেরকে কি পর্যবেক্ষণ করতে হয় না, সেটাও আমরা ছুঁয়েই বুঝতে পারি বা দেখেই বুঝতে পারি, ওটার জন্য কোনো পর্যবেক্ষণ প্রয়োজন না হয় না, ঠিক আছে। অর্থাৎ কি একটা বস্তু যে কঠিন আছে, নরম আছে নাকি শক্ত আছে, সেই কঠিনও কিন্তু আমরা এই ইন্দ্রিয় দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে পারি, সেটাকেও কোনো রকম পরিমাপের প্রয়োজন হয় না। তাই কি হচ্ছে এই কঠিন বর্ণ গন্ধ, অর্থাৎ যে সমস্ত বস্তুর, একটা বস্তুর, একটা বস্তু বা একটা পদার্থের যে সমস্ত ধর্মগুলিকে আমাদের ইন্দ্রিয় দিয়েই পর্যবেক্ষণ করা যায়, কোন রকম পরিমাপের প্রয়োজন হয় না, সেই সমস্ত ধর্মগুলি কিন্তু ভৌত রাশি নয়।
এবার যদি বলা হয় দাদা আসলে ভৌত রাশি কোনগুলো, তাহলে এবার তোরা বুঝ। দেখো ভাই, এবার তোমরা ধ্যান দিয়ে বোঝো। যদি বলা হয় এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর কত, অর্থাৎ কি এই বস্তুটার মাস কত আছে, এই বস্তুটা কত কেজি হবে, এই বস্তুটার ভর কত, তো এই ভরটা কিন্তু আমরা দেখে বলতে পারবো না। আমরা ডাইরেক্টলি বলতে পারবো যে হ্যাঁ ভরটা হতে পারে এই 10-15 কেজি হবে, কিন্তু কি স্পষ্ট বা পরিষ্কার আমরা বলতে পারবো না যে এই বস্তুটার ভর কত হবে। অর্থাৎ কি এই ভরটাকে কিন্তু পর্যবেক্ষণের পাশাপাশি কি একটা মেশিন দিয়ে কিন্তু পরিমাপও করতে হয়। তাই ভর কি, ভর হচ্ছে একটা ভৌত রাশি। অর্থাৎ কি যে সমস্ত ভৌত রাশিকে, অর্থাৎ কি বলেছি, যে সমস্ত পদার্থের বা বস্তুর যে সমস্ত ধর্মগুলিকে শুধুমাত্র পর্যবেক্ষণ করে বোঝা যায় না, পর্যবেক্ষণের পাশাপাশি কিন্তু পরিমাপও প্রয়োজন। যেমন ভরটাকে আমরা দেখছি, সাথে সাথে আমাদের কি, সাথে সাথে আমাদের পরিমাপও করতে হয় যে এই বস্তুটার ওজনটা কত বটে, বস্তুটার ভরটা কত বটে। সেই সমস্ত ধর্মগুলিকে, পদার্থের যে সমস্ত ধর্মগুলিকে পর্যবেক্ষণের পাশাপাশি পরিমাপ করে দেখতে হয়, তবেই তার সঠিক ধারণা, তবেই আমরা সঠিক মানটি ওই পদার্থের, ওই ধর্মটি নির্ণয় করতে পারি। সেই সমস্ত ধর্মগুলিকে বলা হয় ভৌত রাশি। যদি এই বস্তুটার ভর কত সঠিক মান বার করতে হয়, তাহলে আমরা পর্যবেক্ষণের পাশাপাশি আমাদের কিন্তু একটা মেশিন দিয়ে পরিমাপ করতে হবে। তাই কি ভর হচ্ছে একটা ভৌত রাশি। একদম ঠিক, বুঝতে পেরেছিস? তোরা একটা কমেন্ট আমাকে জানাবে, ওকে, তোমরা একটা কমেন্ট আমাকে জানাবে যে আরেকটা এমন কি ধর্ম হতে পারে একটা বস্তুর যা কিন্তু কোনো ভৌত রাশি নয়। ওকে, ঠিক আছে। এবার যদি বলা হয় যে দাদা এই যে পদার্থ আছে, এই পদার্থের দৈর্ঘ্যটা কত হবে, ঠিক তো, দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্যটা কিন্তু আমরা দেখে বলতে পারবো না, বলতে পারবো জাস্ট এই এতটা হতে পারে, কিন্তু যতক্ষণ না আমরা একটা স্কেল দিয়ে পরিমাপ করবো এটাকে, অর্থাৎ কি আমাদের কি এই যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যকে কিন্তু আমাদের কি করতে হচ্ছে, পর্যবেক্ষণের পাশাপাশি পরিমাপ করতে হচ্ছে। তাই দৈর্ঘ্য হচ্ছে একটা ভৌত রাশি। এবার যদি বলা হয় এই যে বস্তুটা আছে, আমরা অনেক জোরে ছুটলাম, এবার বস্তুটা অনেক গতিতে গেল, তো গতিবেগটা কত গতিতে বস্তুটা গেল সেটা আমরা কিন্তু পর্যবেক্ষণ করে বলতে পারবো না, দেখে আমরা বলতে পারবো না, ওটাও কিন্তু আমাদের পরিমাপ করতে হয়। তাই কি এই যে গতি, ভেলোসিটি, আয়তন যেটা আছে, আয়তন, ক্ষেত্রফল সমস্ত কিছু কি হচ্ছে আমাদের এখানে, সবই হচ্ছে আমাদের ভৌত রাশি। চাপ যত আছে, একটা বস্তুর উপর চাপ কত প্রয়োগ হচ্ছে, সেই চাপটা কি, চাপটা আমরা কিন্তু দেখে বলতে পারবো না, পর্যবেক্ষণ করে বলতে পারবো না, চাপটা আমাদের কি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। ওকে, চাপও হচ্ছে আমাদের ভৌত রাশি। ঠিক তো, এই যে একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলাম সেটা আমরা বলতে পারবো না যতক্ষণ না সেটা আমরা পরিমাপ করি, তাহলে বল হচ্ছে একটা কি আমাদের ভৌত রাশি। ঠিক তো, তাহলে এই সমস্ত পদার্থ যেগুলিকে আমরা দেখে বলতে পারবো না, পর্যবেক্ষণ করে বলতে পারবো না, পাশাপাশি আমাদের পর্যবেক্ষণের পাশাপাশি আমাদের পরিমাপও করতে হয়, সেই সমস্ত ধর্মগুলিকে বলা হয় ভৌত রাশি। তাহলে ভৌত রাশি সম্পর্কে আশা করি কোনো রকমের সমস্যা তোমাদের নেই। ঠিক তো, চলো তাহলে এরপর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানিও। বাস, এবার একক সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। একক কি জিনিস, দেখো ভাই, এই যে একক কি জিনিস সেটা অনেক সহজে আমরা বলতে পারি। একক ছাড়া কিছু মানি, মানে কোনো একটা কোনো মূল্যই হয় না এই ভৌত রাশির। দেখো একক কি জিনিস, যদি এই যে একটা বস্তু আছে, যদি আমরা যদি আমরা বলি যে একটা, এই যে একটা বস্তু আছে, এবার এই যে বস্তুটার ভর কত রে, আমরা পরিমাপ করলাম, ভর বললাম 2। এবার যদি আমরা এর পেছনে যদি আমরা একক নাই বসাই, যদি আমরা এর পেছনে কোনো একটা একক না দিই, তাহলে এই যে ভরের যে মানটা সেটা কিন্তু এখনো সঠিক হলো না, সেই মান সম্পর্কে আমাদের কোনো এখনো পর্যন্ত ধারণা সৃষ্টি হলো না। কেউ বলে দিবে যে 2 মিটার, কেউ বলতে পারে যে 2 গ্রাম, কেউ বলতে পারে যে 2 কেজি। ঠিক তো, অর্থাৎ যতক্ষণ আমরা একটা একক বসাই ততক্ষণ পর্যন্ত এই যে একটা বস্তুর ভর বা একটি বস্তু যে ভৌত রাশি আছে, যতক্ষণ পর্যন্ত আমরা একটি ভৌত রাশির মানের পেছনে একটি একক বসাই, ততক্ষণ পর্যন্ত ওই ভৌত রাশি সম্পর্কে সঠিক ধারণা করা অসম্ভব, ইম্পসিবল। যদি আমরা একটা দোকান গেছি, এবার সেই দোকানে যাওয়ার পর বললাম
আলু দাও। কত? এই 2 ভরা আলু দাও। তো তখন দোকানদার কিন্তু পাগলান যাবে, বলে 2 ভরের আলু? আরে ভাই এককটা কি? কত লিবে? 2 গ্রাম লিবে কি? গ্রাম একটা একক, ঠিক তো? গ্রাম একক বটে, একদম ঠিক। কেজি আছে, 2 গ্রাম লিবে কি নাকি 2 কেজি লিবে নাকি 2 কুইন্টাল লিবে? এতগুলো একক মানে কি আমরা বুঝতে পারছি যে যত কিছু ভৌত রাশি আছে সেই ভৌত রাশির পেছনে যতক্ষণ পর্যন্ত আমরা না একটা একক বসাই, যেমন মিটার, সেকেন্ড, কেজি, গ্রাম, কুইন্টাল, কিলোগ্রাম, আর কি আছে বল, নিউটন, সবই হচ্ছে কি, এলো হচ্ছে আমাদের কি হচ্ছে, সবই হচ্ছে আমাদের একক। এই যতক্ষণ না একটা একক বসায় ততক্ষণ পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট ধারণা সৃষ্টি হয় না। যদি আমি একটা এখানে মার্কার নিয়েছি, এবার যদি বলা হলো যে মার্কারটা কত দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য তো একটা আছে ভৌত রাশি, ওকে, তো কি দৈর্ঘ্য কত আছে, তো দৈর্ঘ্য আছে 2। তখন লোক খেপায় যাবে, আরে ভাই 2 সেমি নাকি 2 মিটার নাকি 2 কিলোমিটার, কত বলতে খুঁজছে মার্কারটা? বলতে পারবে কি না, যতক্ষণ পর্যন্ত আমি না এককটা প্রয়োগ করে দিই। বলে দেবো কি 2 ফিট বা 2 ফুট বলতে পারি, তাহলে ফুটও হচ্ছে কি একক। ওকে, তাহলে একক ছাড়া কিন্তু কোনো একটা পদার্থের ভৌত রাশির মান নির্ণয় করা ইম্পসিবল। যতক্ষণ পর্যন্ত আমরা একটা একক প্রয়োগ না করি ততক্ষণ পর্যন্ত একটা ভৌত রাশির একক, ততক্ষণ পর্যন্ত ভৌত রাশির মান নির্ণয় করা ইম্পসিবল। অর্থাৎ কি একটি ভৌত রাশির, ভৌত রাশির, আরে দাঁড়া দেখি দেখি, ঠিক আছে, হ্যাঁ, একটি ভৌত রাশির মান তখনই বার হয় যখন আমরা ওই যে একটা সংখ্যা লিখবো, অর্থাৎ কত মিটার হচ্ছে, 2 কেজি, 3, 4, 5, 6, সংখ্যার শেষে একটি এককও প্রয়োগ করতে হয়। ওকে, যদি আমরা কোনো কারণে এই সংখ্যাটা বা এককটা যে কোনো একককে বাদ দিয়ে দিই বা সংখ্যাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই ভৌত রাশির মান সম্পর্কে আমাদের মধ্যে কোন রকম ধারণা সৃষ্টি হবে না। যেমন ভর, যেমন দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য হচ্ছে একটা ভৌত রাশি। এবার দৈর্ঘ্যের যদি বলি যে একটা এ নিয়েছি, এবার এটা হচ্ছে কত 2, তো আমরা দিলাম সংখ্যা দিলাম, তাহলে দৈর্ঘ্য কত হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 2। বাট যতক্ষণ পর্যন্ত আমরা বলছি না যে 2 কত, 2 কত, দৈর্ঘ্যটা কত, 2 কত, 2 অর্থাৎ 2 এককটা কি আছে, যদি আমরা বলি সেমি তাহলে বলি আচ্ছা এইটুকু বটে, যদি আমরা বলি মিটার তাহলে আচ্ছা এত বড় বটে, ঠিক তো? যদি আমরা বলি 2 কিলোমিটার তাহলে আচ্ছা এখান থেকে ঘাগরচুরি পর্যন্ত, এরকম ব্যাপার। ওকে, যতক্ষণ পর্যন্ত আমরা না দিই এই এককটা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভৌত রাশিগুলোর মান নির্ণয় করা ইম্পসিবল। ওকে, আশা করি এককের প্রয়োজনীয়তা সম্পর্কে তোরা বুঝতে পেরেছিস। এরপর জানা যাক এই লব্ধি একক আর মূল একক বা প্রাথমিক একক কি জিনিস। দেখো কি হচ্ছে, এই একককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি প্রাথমিক একক, আর একটা হচ্ছে তোমার লব্ধি একক। কি প্রাথমিক একক, লব্ধি একক। তো এই প্রাথমিক একক কি জিনিস আর এই লব্ধি একক কি জিনিস সেই সম্পর্কে ভালো করে শোনো। প্রথমটা আসছি আমরা এই প্রাথমিক এককে। ওয়েট ওয়েট, হ্যাঁ ঠিক আছে। তো মনে করো যদি একটা ভৌত রাশি আছে, এবার সেই ভৌত রাশিটার যদি আমরা একক বার করতে চাই, যদি সেই ভৌত রাশিটার একক সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা, যেমন মিটার আছে, এই মিটার সম্পর্কে যদি আমাদের একক কি একটা দৈর্ঘ্যের হচ্ছে মিটার, মানে মিটার কি একটা একক হচ্ছে কি না, একদম হচ্ছে, ঠিক আছে। তো বলে দিচ্ছি যে যদি আমাদের এই যে যত কিছু ভৌত রাশি আছে, আবার ভৌত রাশির আমরা যদি একক সম্পর্কে ধারণা পেতে চাই তাহলে সেই এককটার আমাদের সংজ্ঞা নির্ণয় করতে হয়, সংজ্ঞা সম্বন্ধে জানতে হয়। কিন্তু এখানে একটা অনেক বড় সমস্যা দেখা দেয়। কি সমস্যা দেখা দেয়? আমাদের এই যে প্রকৃতি আছে, এই প্রকৃতিতে কিন্তু অনেকগুলা হাজার হাজারেরও বেশি হয়তো ভৌত রাশি আছে। আবার সেই ভৌত রাশিগুলার প্রত্যেকটার সম্পর্কে যদি আমরা এককের সংজ্ঞা নির্ণয় করতে চাই, প্রত্যেকটা ভৌত রাশির যদি আমরা একক বলতে যাই, যেমন কি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আবার মিটার কি জিনিস তার সংজ্ঞা দাও। এরপরে দেখা গেল যে ভর আছে, ভরও একটা ভৌত রাশি, ভরের ভরের কি আছে, ভরের একক হচ্ছে আমাদের
কেজি। তাহলে কেজি সংজ্ঞা দাও। এরপর বলে দিল তোমার এই কি আছে তাপমাত্রা, এই তাপমাত্রা কি আছে তো কেলভিন, এই কেলভিনের সংজ্ঞা দাও। এই করতে করতে কি হাজার হাজার অনেকগুলো ভৌত রাশি আছে। এবার সমস্ত ভৌত রাশির যে এককগুলো আছে সেই এককগুলো যদি প্রত্যেকটারই আমরা সংজ্ঞা বলে বলে যাই তাহলে আমরা একদিন ভুলেই যাবো সবকিছু। এত কঠিন হয়ে যাবে এই আমাদের পদার্থবিদ্যা যে মাথায় আর প্রবেশই করবে না। প্রত্যেকটা ভৌত রাশির প্রত্যেকটা এককের আমরা সংজ্ঞা নির্ণয় করো, জানে রাখো মুশকিল পড়বে কিনা, একদম মুশকিলে পড়বো। তার জন্য কি করেছে আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেকগুলা আমাদের মাত্র কয়েকটা ভৌত রাশি আছে, যেমন তোমার দৈর্ঘ্য ভর সময়। ওকে, ঠিক আছে বলছি, দৈর্ঘ্য ভর সময় আছে। তো এই কয়েকটা ভৌত রাশি আছে, সেই ভৌত রাশিগুলোর একক সম্পর্কে জানলেই হলো। বাকি বাকি অন্য কোনো ভৌত রাশি একক সম্পর্কে না জানলেও চলবে। কিভাবে সেই সম্পর্কে বোঝো, দেখো কি হচ্ছে। তো এই যে প্রাথমিক একক আছে, তার আগে একটা কথা বলে দিই। দেখো ভাই, একটি ভৌত রাশি মনে করা আছে। এবার সেই ভৌত রাশিটার একটি ভৌত রাশির একক কিন্তু অদ্বিতীয়। অর্থাৎ যদি ভরের তোমার একক হয় কেজি, তো এটা কি, এটা ভরের, এটা কি ভরের একটা ভৌত রাশি। এবার ভরেরই একক হচ্ছে কেজি। এই কেজি আর অন্য কোনো ভৌত রাশির একক হতে পারে না। যদি আমরা বলি দৈর্ঘ্যের ভর কেজি, দৈর্ঘ্যের কত কেজিতে, দৈর্ঘ্যের একক কেজি হতে পারে কি না, দৈর্ঘ্যের একক শুধুমাত্র হবে কি মিটার। তাহলে কি এটা হচ্ছে অদ্বিতীয়, মানে শুধুমাত্র একটি, শুধুমাত্র দৈর্ঘ্য যা আছে এই দৈর্ঘ্য ভৌত রাশির এককই কিন্তু মিটার হবে, অন্য কোনো ভৌত রাশির একক কিন্তু মিটার হবে না। ঠিক তেমনই এই যে ভরটা ভৌত রাশি, এই ভর ভৌত রাশিটার এই ভরের শুধুমাত্র একক হবে কেজি, অন্য কোনো ভৌত রাশির কিন্তু একক কেজি হবে না। এই সম্পর্ক তোমরা স্পষ্ট কিন্তু জেনে রাখো। ওকে, ঠিক আছে। এবার জানো প্রাথমিক একক কোনগুলো। আমরা দেখেছি যে আমাদের কিছু কিছু ভৌত রাশি আছে, মোটামুটি তিনটি ভৌত রাশি আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং আরেকটা হচ্ছে সময়। এই তিনটি ভৌত রাশি আছে, ভর, দৈর্ঘ্য আর সময়। এই তিনটি ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়। বুঝতে পেরেছিস তো? ভরের একক কি, ভরের একক হচ্ছে দাদা কেজি বলতে পারি আমরা, আশাইতে বলছি। ওকে, ভরের একক হচ্ছে কেজি। দৈর্ঘ্যের একক হচ্ছে কি, দৈর্ঘ্যের একক হচ্ছে দাদা মিটার, হ্যাঁ কি হচ্ছে মিটার। এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক কিনা? তো দেখা যাচ্ছে যে আমাদের এই যে রাশিগুলো আছে, অর্থাৎ কি ভর, দৈর্ঘ্য আর সময়, ভর, দৈর্ঘ্য আর সময়, এই তিনটা ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়। তারা একাই একশো, তারা কি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয়। তাহলে কি আমরা এখানে বলতে পারি যে যে সমস্ত ভৌত রাশির একক, যে সমস্ত ভৌত রাশি অর্থাৎ কি দৈর্ঘ্য, ভর আর সময়, এই যে সমস্ত ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশি যেগুলো আছে সেই অন্য কোনো ভৌত রাশিগুলোর এককের উপর নির্ভরশীল নয়, সেই সমস্ত ভৌত রাশিগুলিকে বলা হয় প্রাথমিক রাশি। কি বলা হয়? প্রাথমিক রাশি। তাহলে যদি এবার কেউ বলে যে প্রাথমিক রাশি কোনগুলো, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি এখানে যে দৈর্ঘ্য, ভর আর সময় আছে। এই দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটি ভৌত রাশির এককগুলো অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়। তাই আমাদের এই দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটি ভৌত রাশিকে প্রাথমিক রাশি বলা হয়। এবং এই প্রাথমিক রাশির এই যে এককগুলো আছে, এই এককগুলিকে বলা হয় প্রাথমিক একক। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস, কোনো রকম সমস্যা এখনো পর্যন্ত নেই। এবার দেখা যাক লব্ধ একক কোনগুলা। তো লব্ধ একক বা লব্ধ একক সময় আমরা জানি কি, জানি নাই, জানি কি না? একদম জানি দাদা। দেখো কি হচ্ছে, আমরা বলতে পারি যে যে সমস্ত ভৌত রাশি, যে সমস্ত ভৌত রাশি এই প্রাথমিক ভৌত রাশির যে এককগুলো আছে, আর বা বলতে পারি যে যে সমস্ত ভৌত রাশির একক এই প্রাথমিক এককগুলি দিয়ে গঠিত হয়, সেই সমস্ত ভৌত রাশিগুলিকে বলা হয় লব্ধ রাশি এবং তার এককগুলিকে বলা হয় লব্ধ একক। যদি বলা হয় আয়তন, এই আয়তন কি
আয়তন হচ্ছে আমাদের একটা কি রাশি? আয়তন হচ্ছে একটা লব্ধ রাশি। ওকে, আয়তন হচ্ছে একটা লব্ধ রাশি। কারণ কি, এই আয়তনের যে একক গঠিত হয় তা কিন্তু আমাদের এই প্রাথমিক এককগুলি দিয়ে গঠিত হয়। প্রাথমিক একক বলতে কি, দেখো আয়তনের একক কি, আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব। তাহলে দেখতে পাচ্ছি কি, এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রাথমিক এককের দৈর্ঘ্য, যেটা আছে দৈর্ঘ্য কি প্রাথমিক ভৌত রাশি, এবং দৈর্ঘ্য মিটার যেটা আছে, মিটার হচ্ছে আমাদের প্রাথমিক একক। এই তিনটি প্রাথমিক একক একসাথে গঠিত হয়ে তৈরি হয়েছে আমাদের এই আয়তনের একক, যা হচ্ছে মিটার কিউব। দেখতে পাচ্ছ কিনা পরিষ্কার? একদম ঠিক। মানে কি, এখান থেকে বলতে পারি যে আয়তন হচ্ছে একটা লব্ধি রাশি, এবং আয়তনের একক হচ্ছে আমাদের কি, আয়তনের একক হচ্ছে আমাদের লব্ধ একক। অর্থাৎ আবার বলছি, ভালো করে ধ্যান দিয়ে শোনো তোমরা। দেখো, যে সমস্ত ভৌত রাশির একক এই প্রাথমিক এককের এই প্রাথমিক এককগুলিতে তৈরি হয়, যে সমস্ত ভৌত রাশির একক প্রাথমিক এককগুলি দিয়ে গঠিত হয়, প্রাথমিক এককগুলি দিয়ে গঠিত হয়, সেই সমস্ত এককগুলিকে বলা হয় লব্ধ একক, এবং সেই সমস্ত রাশিগুলিকে বলা হয় লব্ধ রাশি। এবার যদি বলা হয় তোমার কি, একটা বলছি ক্ষেত্রফল। ওকে, এই যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল হচ্ছে কি, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক তো, মিটার স্কয়ার, তাহলে মিটার সেকেন্ড। আবার যদি বলা হয় বেগ, বেগ কি জিনিস? বেগ হচ্ছে আমাদের কি, বেগ সমান জানি আমরা সরণ বাই সময়। ঠিক কিনা? একদম ঠিক। বেগ হচ্ছে আমাদের সরণ বাই সময়, আর বেগ হচ্ছে একটা ভৌত রাশি, তো এই বেগকে বলতে পারি একটা লব্ধ রাশি। এবং বেগের যে এককটা বার হচ্ছে সেটা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কি হবে, সরণ কি হচ্ছে, সরণ বলতে দৈর্ঘ্য বলতে, সরণ বলতে দৈর্ঘ্য কি হচ্ছে মিটার পার সময়, কি হচ্ছে এস সেকেন্ড। তাহলে যে মিটার পার সেকেন্ড বার হলো, এই মিটার পার সেকেন্ড হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা লব্ধ একক। তাহলে আশা করি প্রাথমিক একক আর লব্ধ একক সম্পর্কে কোনো রকম সমস্যা নাই। যদি বুঝতে তোরা পারিস নাই বা কোনো রকম অসুবিধা হলো তোদের বুঝতে, বা আমি হয়তো তোদেরকে বেশি কনফিউশনে ফেললাম, তাহলে তোমরা কমেন্ট অবশ্যই আমাকে জানিও। কারণ আমি তোমাদেরকে আবার ক্লাসটা করাবো, ঠিক আছে, শর্ট ভিডিও তোমার জন্য ছেড়ে দেবো এই ক্লাসটার জন্যই। যদি এই প্রাথমিক একক আর লব্ধ একক সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে, যদি আমরা ক্লাস 10 ক্লাস 9 পড়েছি এই সম্পর্কে, ওকে, তাই বেশি কিছু বোঝার প্রয়োজন হবে না। তাও যদি থাকে সমস্যা, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাতে পারো। তাহলে লব্ধ একক আর প্রাথমিক একক সেই সময় শেষ। অর্থাৎ কি বলতে পারি, প্রাথমিক রাশি বা প্রাথমিক একক হচ্ছে সেই এককগুলা, যে ভৌত রাশির এককগুলো অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, তারা হচ্ছে স্বনির্ভরশীল। সেই সমস্ত এককগুলিকে বলা হয় প্রাথমিক একক, এবং সেই সমস্ত রাশিগুলিকে বলা হয় প্রাথমিক রাশি। এবং যে সমস্ত রাশির এককগুলো আমাদের প্রাথমিক এককগুলো দিয়ে গঠিত হয়, যেমন আয়তন, আয়তন, ক্ষেত্রফল, বেগ, চাপ, বল, যা কিছুই আছে এখানে, ঠিক আছে, কার্য, ক্ষমতা, শক্তি, সবকিছু হচ্ছে আমাদের কি, ওগুলো হচ্ছে আমাদের লব্ধ রাশি। কারণ কি, লব্ধ রাশিগুলোকে বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে তাদের যে এককগুলো আছে সেই এককগুলো কিন্তু এই প্রাথমিক এককগুলোর সাথে গঠিত হয়ে নিয়ে তৈরি হয়েছে। ওকে, বাস। আর লব্ধ একক সম্পর্কে শেষ, লব্ধ রাশি সম্পর্কে শেষ, প্রাথমিক একক প্রাথমিক রাশি এখানে শেষ। এবার আমরা জানবো একক সিস্টেম বা একক পদ্ধতি সম্পর্কে, যে সম্পর্কে আমরা অলরেডি ভালো করে জানি। আমরা কি জানি, একক সিস্টেম বা এককের পদ্ধতি হচ্ছে 3 প্রকার। কি কি? একক পদ্ধতি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড। কি হচ্ছে? গ্রাম, গ্রাম, হ্যাঁ হ্যাঁ ছাড়, বাদ দে, তোকে লিখছে। ওকে, গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড, বা সি, ওয়েট ওয়েট, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, আরে সরি সরি, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। ওকে, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, বা সিজিএস পদ্ধতি বা সিস্টেম, সেন্টিমিটার, গ্রাম সিস্টেম, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড বা সিজিএস পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের কি হচ্ছে, 2 নম্বর পদ্ধতি হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড বা এপিএস পদ্ধতি। এবং 3 নম্বর হচ্ছে আমাদের মিটার, কিলোগ্রাম, সেকেন্ড বা এমকেএস পদ্ধতি। সিজিএস কি হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড বা সিজিএস শর্টকাটে। এপিএস বা হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড, এবং এমকেএস বা হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড।
ঠিক আছে, এই তিনটা পদ্ধতি, এককের তিনটা পদ্ধতি আছে, অর্থাৎ কি পুরো যে পৃথিবী আছে, পৃথিবীতে কোনো কোনো তোমার দেশ আছে যারা কি করে, যারা সিজিএস পদ্ধতিতে মেজারমেন্ট করে, সিজিএস পদ্ধতি তারা পরিমাপ করে। কোনো কোনো দেশ আছে তারা কি করে বলতো, কোনো কোনো দেশ তোমার এফপিএস তে করে, যেমন ইংল্যান্ডে এফপিএস তে করে, ঠিক আছে, ফুট পার সেকেন্ড। তারা কি করে, এর দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের একককে তারা কি করে বলতো, ওরা এখানে দৈর্ঘ্যের একক কি লেখে, ফুট লেখে, কি লেখে, ফুট। বুঝতে পেরেছো? এই যে ভরটা আছে ইংল্যান্ডে, ঠিক আছে, এটা কি হচ্ছে, আমি এফপিএস তে লিখছি, এফপিএস সিস্টেমে ফুট পাউন্ড সেকেন্ড, যে এফপিএস পদ্ধতি বা সিস্টেম আছে সেখানে দৈর্ঘ্যের একক যেটা হয়, দৈর্ঘ্যের একক হয় ফুট, ভরের একক হয় পাউন্ড, এবং সময়ের একক হয় তোমার কি হয়, সময়ের একক হয় সেকেন্ড। আরে আমি সব লিখে দেবো, ঠিক আছে, চিন্তা করার ব্যাপার নাই। তো একটা ইস মাথো, একটা ইস মাথায় রাখো যে যে পাচ্ছে যার যেটা ইচ্ছা, সেই সমস্ত দেশে নিজের নিজের ইউনিট সিস্টেম বা একক পদ্ধতি শুরু করে দিয়েছে। তাহলে যদি আমরা একটা জায়গায় সবাই জানি মিটিং করি এবং সমস্ত পৃথিবীর যা কিছু আছে সবাই যদি আমরা একসাথে মেজার করার চেষ্টা করি, পুরা পৃথিবী মিলে, সব পৃথিবীর দেশগুলো মিলে, তাহলে সেখানে একটা সমস্যা হবে, কি বলতো, কেউ বলবে আমরা সিজিএস পদ্ধতি করবো, আমরা সিজিএস পদ্ধতি শিখেছি, আমরা এমকেএস পদ্ধতি জানি নাই। কেউ বলবে আমরা এফপিএস জানি, আমরা কিন্তু এমকেএস বা সিজিএস জানি না। কেউ এমকেএস সিস্টেম বালা বলবে, যারা আমেরিকা আছে তারা কি বলবে, যে এফপিএস সিজিএস এসব আমরা মানবো নাই, আমরা কিন্তু এমকেএস মানবো। তাহলে কি ওখানে একটা অনেক বড় ঝামেলা হবে। বা যদি আমরা একটা এত বড় যন্ত্র নিই, ঠিক তো, এবার এই যন্ত্রটার যদি দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, তাহলে একটা দেশ মাপবে তোর সেন্টিমিটারে, কেউ মাপবে তোর সিজিএস পদ্ধতিতে, কেউ মাপবে তোর এমকেএস পদ্ধতিতে, কেউ মাপবে তোর এফপিএস পদ্ধতিতে। তাহলে কি হচ্ছে, এই একটি ভৌত রাশি যে দৈর্ঘ্যটা আছে, একটি বস্তুর ভৌত রাশি বা দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য আমাদের তিনটা যন্ত্র বা তিনটা স্কেল প্রয়োজন পড়ছে, সিজিএস, এমকেএস, এসআই। তাহলে এটাতে কি হচ্ছে, খরচা বেশি হবে আর অসুবিধা অনেক বেশি হবে। তাহলে এমন একটা পদ্ধতি তৈরি করা যাক যে পদ্ধতিটা পুরো পৃথিবীতে চলবে, আর সেই পদ্ধতিতে সবকিছু মেজারমেন্ট হবে, ঠিক আছে। তাহলে কি, তাতে আমাদের একটি মেশিন ইউজ করলে হবে, আর সেই পদ্ধতিটা তৈরি করলে আমাদের সবাই বসে নিয়ে একসাথে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ মেজারমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজারমেন্ট বা বিআইপিএস, ঠিক আছে। আমি লিখে দেবো, আমি নোটস তৈরি অলরেডি, তোমাদের নোটস আমি সব লিখে দেবো যে কোথায় প্রথম সম্মেলন ছিল। তো সেখানে তারা মিটিং করে তৈরি করলো একটা একক সিস্টেম, আর ওই একক সিস্টেমটাকেই পুরো পৃথিবীতে প্রচার করলো, আর ওর নাম হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। অর্থাৎ কি, আন্তর্জাতিকভাবে এই এসআই সিস্টেমটা স্বীকৃতি পেল। এই এসআই সিস্টেম দিয়েই পুরো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সব জায়গায় কিন্তু এই এসআই সিস্টেম দিয়েই পর্যবেক্ষণ বা মেজারমেন্ট কিন্তু চলবে বা পরিমাপ করে চলবে। ওকে, ঠিক আছে। কি হচ্ছে ফুল ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে তোর ইন্টারন্যাশনাল, আমি লিখে দেবো, ওকে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, আর অলরেডি বইতে লেখাও আছে, ঠিক আছে, তাও তো নোটস দিব, তাই চিন্তার কোনো প্রবলেম নেই। আশা করি তোরা বুঝতে পেরেছিস, তোমাদের বোঝার কোনো অসুবিধা হচ্ছে না। তাও যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, প্লিজ প্লিজ প্লিজ, হাত জোড়ো করে বলছি, কারণ আমি যদি না বুঝতে তোমাদেরকে পারি তাহলে ওটা আমারই ফেলো, ঠিক আছে। আমি চাই যে তোমরা বোঝো, ওকে, নাহলে এমনি তোমরা কেন টাইম পাস করবে ক্লাসের মধ্যে, ঠিক তো। আমি তোমরা যখন ক্লাসটাতে সময় দিয়েছো তখন অবশ্যই তোমরা কিছু নিজে নিয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তো চলো, তাহলে হচ্ছে আমাদের সিস্টেম, ওকে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই সিস্টেম। তো ধ্যান দিয়ে যদি আমরা দেখি তাহলে একটা জিনিস চোখে পড়ে, আমাদের যে এমকেএস সিস্টেম আছে, এই এমকেএস সিস্টেমকে কিন্তু আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ভাবে বা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিয়েছে। এই এমকেএস সিস্টেমে পুরো পৃথিবীতে চলে, যার নাম আমরা রিক্রিয়েট নতুন করে রেখেছি এসআই সিস্টেম। কারণ এসআই সিস্টেমে দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে দাদা মিটার, ঠিক তো, একদম ঠিক। ভরের একক কি দাদা, ভরের একক হচ্ছে দাদা আমাদের কেজি বা কিলোগ্রাম, ঠিক তো, একদম ঠিক। এই যে সময় আছে, সময়ের একক হচ্ছে সেকেন্ড। আর এই যে এমকেএস পদ্ধতি আছে, এই এমকেএস পদ্ধতিতেও এই দৈর্ঘ্যের একক মিটার হয়, ভরের একক তোমার কেজি হয়, আর সময়ের একক তোমার সেকেন্ড হয়। তাহলে কি বুঝতে পারছি, আমাদের এই এমকেএস সিস্টেমে কিন্তু পুরা পৃথিবীতে চলছে, আন্তর্জাতিক ভাবে যে স্বীকৃতি পেয়েছে সেটা হচ্ছে আমাদের এই এমকেএস সিস্টেম। আর এই এমকেএস সিস্টেমের নামটা বদলে রেখেছে এসআই সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ওকে।
ঠিক আছে, তাহলে এবার বোঝা যাক কয়েকটা দৈর্ঘ্যের একক সম্পর্কে জানা যাক। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে এই সম্পর্কে আমরা জানবো। তাদের মধ্যে এমকেএস, সিজিএস আর যেটা আছে তোমার এই ফুট পার সেকেন্ড, এদের মধ্যে কি রিলেশনশিপ আছে সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো, প্রথম নিচ্ছি এটাকে দৈর্ঘ্য নিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে একটা প্রাথমিক, এখানে আমরা ভৌত রাশিগুলো নিচ্ছি, এখানে আমরা সিজিএস সিস্টেম লিখবো, এখানে আমরা লিখবো তোমার এমকেএস পদ্ধতি, এখানে আমরা এফপিএস দিব। ঠিক আছে, চলবে। আরে ওকে, চলো দেখছি, देखते हैं क्या होता है। ভৌত রাশি বোঝার জন্য বলছি না, ঠিক আছে, বই তো অলরেডি আছে, আমি নোটস দিয়ে দেবো, আমি শুধু বোঝাবার চেষ্টা করছি কি রিলেশনশিপ আছে। এখানে লিখছি আমরা সিজিএস, এখানে লিখছি আমরা এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, এখানে লিখছি আমরা এসআই সিস্টেম বা এমকেএস, যেটা লিখে দিয়েছি আমি এমকেএস লিখে দিচ্ছি। ওকে, ওটাই হচ্ছে সিজিএস এমকেএস, আর এখানে রিলেশনশিপ লিখে দিচ্ছি। ঠিক আছে, কিছু নাই। দেখো, দৈর্ঘ্য আছে, তো দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হয়? দৈর্ঘ্যের একক হয় দাদা সেমি। ঠিক তো, কি হয়? সেমি হয়। এবার এপিএস পদ্ধতিতে কি হয়? এপিএস পদ্ধতি দ্বারা হয় ফুট, যেটা আমরা এফ কে লিখি ফুট। ওকে, এবার এমকেএস বা এসআই সিস্টেম, এটা এসআই সিস্টেম বলতে পারি, ঠিক তো? এমকেএস বা এসআই সিস্টেমে আমাদের দৈর্ঘ্যের একক কি হয় দাদা? মিটার হয়। এবং এই সেমি, ফুট আর এই মিটারের মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কে জানো। 1 মিটার সমান কত? 1 মিটার সমান 100 সেমি, এবং 100 সেমি সমান কত? 3.28 ফিট, 3.28 ফিট বা ফুট। ঠিক আছে, এইবার দেখা যাক ভর। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ডে কি? ফুটে ফুটে পাউন্ড আসছে, তাহলে অবশ্যই এটা কি হবে? পাউন্ড। কি হবে? ভরে হচ্ছে আমাদের পাউন্ড, যাকে আমরা এইভাবে লেখা হয় আইপি। ওকে, এবং এমকেএস বা এসআই পদ্ধতিতে এই ভরের একক কি রে? কিলোগ্রাম, কেজি। আর এই গ্রাম, পাউন্ড আর কেজির মধ্যে সম্পর্ক কি হচ্ছে? আমরা জানি যে 1 কেজি বা কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, এবং 1000 গ্রাম আমরা বলতে পারি 2.2 পাউন্ড, 2.2 আইপি। বাস, ঠিক আছে। এবার যদি বলা হয় সময়, তো সময়ের একক হচ্ছে কি? সিজিএস পদ্ধতিতেও সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড, এমকেএস বা এসআই তে হচ্ছে সেকেন্ড, আর এপিএস তে হচ্ছে সেকেন্ড। ওকে, এর মধ্যে কোনো সমস্যা নাই। এবার যদি বলা হয় ক্ষেত্রফল, কি? ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল যে আছে, এই ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল হচ্ছে একটা লব্ধি রাশি। তো ক্ষেত্রফলের সিজিএস পদ্ধতিতে কি হবে? এখানে হবে তোমার সেমি স্কয়ার হবে কি না? বর্গ সেমি। এখানে কি হবে? বর্গ ফিট। ঠিক তো? এখানে কি হবে? এমকেএস সিস্টেমে এখানে হবে মিটার, হ্যাঁ মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে কি? সেমি স্কয়ার, ফুট স্কয়ার বা মিটার স্কয়ার বলতে পারি কি? বর্গ সেমি, বর্গ ফিট বা বলতে পারি বর্গ মিটার। ঠিক আছে, অ্যাবগেসতে এটা হচ্ছে আমাদের কি? ক্ষেত্রফলের একক। এবার যদি বলা হয় আয়তন, তো আয়তনটা আমরা লিখতে পারবো। ওকে, কি লিখবো? সেমি কিউ। এখানে হবে কি? ফুট, কি হচ্ছে? ফুট কিউ। ঠিক, এখানে কি হবে? মিটার কিউ। এইভাবে আমরা সমস্ত পদ্ধতিতে আমরা এদের একক বার করতে পারি। আবার বলতে পারি যে ঘনত্ব, ঘনত্ব যে জানি আমরা, এই যে ঘনত্ব আছে, একটা পদার্থের ঘনত্ব বার করতে গেলে একটা ফর্মুলা আছে, যেটা কি? ঘনত্ব হচ্ছে আমাদের কি হচ্ছে? যত আছে ভরটা, ভর বাই আয়তন। কি হচ্ছে? ঘনত্ব সম্পর্ক, ঘনত্ব যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি? ভর বাই আয়তন। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে বড়, এই যদি আমরা ভর বাই আয়তন লিখি তাহলে কি হচ্ছে? এই যে সিজিএস পদ্ধতি আছে, এই সিজিএস পদ্ধতিতে ভর কি আছে? সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমাদের গ্রাম। ঠিক আছে, এবং আয়তন কি হচ্ছে? আয়তন হচ্ছে সেমি কিউ। তাহলে বলতে পারি কিন্তু সেমি কিউ, গ্রাম পার সেমি কিউ। এটা হচ্ছে কি? সিজিএস পদ্ধতিতে আমাদের ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেমি কিউ। ঠিক তো? কি হচ্ছে? ভর বাই আয়তন। ওকে, এবার যদি এপিএস তে বলা হয় তাহলে বলতে পারে কি আমরা? পাউন্ড। কি হচ্ছে? পাউন্ড বাই এফটি স্কয়ার, সরি এফটি কিউ। ঠিক আছে, এমকেএস তে বলতে পারে কি? এমকেএস তে বলতে পারি আমরা কেজি পার মিটার কিউ। ঠিক আছে, এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে ঘনত্বের একক। আবার আছে এখানে তোমার ত্বরণ। ত্বরণ কি জানি? আরে ইয়ার, ত্বরণ, ত্বরণ না বেগ লিখে দিচ্ছি। ওকে,
বেগ যেটা আছে, বেগ কি আছে, বেগ আমরা জানি, বেগ সমান আমরা জানি কি সরণ বাই সময় জানি। সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, তো এখানে কি হচ্ছে সিজিএস পদ্ধতিতে বেগের একক হবে সরণ, অর্থাৎ কি সরণ কি আছে এখানে সরণ 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 দৈর্ঘ্য, এটা আছে তোমার সেমি, তাহলে সেমি বাই সেকেন্ড, সরণ বাই সময় সেমি বাই সেকেন্ড, এখানে কি হবে এখানে হবে তোমার ফুট পার সেকেন্ড, ঠিক তো এফটি বাই সেকেন্ড, এখানে কি হবে এখানে এমকেএস বা এসআই পদ্ধতিতে তোমার কি হবে এখানে মিটার পার সেকেন্ড, ঠিক তো বাস। এবার যদি বলা হয় ত্বরণ, তাহলে ত্বরণ কি হবে, ত্বরণ তোমার কি হবে এখানে সেমি পার সেকেন্ড স্কোয়ার, এখানে হবে এফটি বাই সেকেন্ড স্কোয়ার, এখানে হবে এম বাই সেকেন্ড স্কোয়ার, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা সমস্ত সমস্ত যে ভৌত রাশি আছে, সমস্ত ভৌত রাশির একক আমরা এভাবে বার করতে পারি, যে সম্পর্কে আমি তোমাদেরকে, ঠিক আছে, আমি তোমাদেরকে এই সম্পর্কে একটা পিডিএফ দিব, ঠিক আছে, আর বই তো অলরেডি লেখা আছে তাই বেশি কিছু বলছি না। এইভাবে আমরা সমস্ত কিছু কিন্তু বার করতে পারি। এরপর আমরা দেখবো যে তার আগে দেখা যাক যে ভিডিওটা কত বড় হয়েছে, আরে মাই গড 45 মিনিট হয়ে গেছে, আর আমি চাই না বেশি বড় বানাতে, তাই তাড়াতাড়ি শেষ করছি। তার আগে সিম্বল সম্বন্ধে জানবো আমরা, ওকে, যে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি কি বলতো, আমাদের এই যে আমরা কি জানি, আমরা দেখলাম যে আমাদের তিনটি আছে, কি আছে তিনটি আমাদের প্রাথমিক বা মূল রাশি, প্রাথমিক বা মূল রাশি আমাদের তিনটি আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, একটা হচ্ছে আমাদের ভর, একটা হচ্ছে আমাদের সময়, দৈর্ঘ্য ভর আর সময়। কিন্তু এই যে একটা আছে, আমরা যখন আলোক বিজ্ঞান দেখি, কি হচ্ছে, আমরা যখন আলোক বিজ্ঞান দেখি, আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, আবার কি হচ্ছে পরমাণু ধর্ম, পরমাণুর ধর্ম দেখি, ঠিক আছে, আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, পরমাণু ধর্ম, ওকে। তো এই সমস্ত যেগুলো দেখতে পাই, হুম, তাপবিজ্ঞান, আর তাপবিজ্ঞানও আছে, ওকে, তাপবিজ্ঞান। তো এই সমস্ত যে রাশিগুলো আছে কি আলোক বিজ্ঞান, সরি, আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, পারমাণবিক ধর্ম আর তাপ বিজ্ঞান, এই সমস্ত যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর একক কিন্তু এই এই রাশিগুলোর এককের উপর নির্ভরশীল, বাট এদের উপর যে নির্ভরশীল আছে সেটা কিন্তু খুবই জটিল, ঠিক আছে, খুবই জটিল, অনেক জটিল হয়। তার জন্য বুঝি এত জটিলতা না যায়, আমরা এই যে তোর রাশিগুলো আছে, একটা রাশি, একটা কি আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, একটা পরমাণু ধর্ম, একটা তাপবিদ্যা, এই তিনটি রাশি কিন্তু এই প্রাথমিক রাশির মধ্যে রাখা হয়, অত জটিলতা থেকে যায় না। কিন্তু যদি বলা হয় যে পিওর প্রাথমিক রাশি কোনগুলা, তাহলে পিওর প্রাথমিক রাশি হচ্ছে তিনটা, একটা হচ্ছে কি দীর্ঘভরের সময়। কিন্তু আমরা এই যে আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, পরমাণু ধর্ম আর তাপবিজ্ঞান আছে, এই তিনটা রাশিকেও আমরা কিন্তু প্রাথমিক রাশিতে স্থান দিয়েছি এই এসআই সিস্টেম অনুযায়ী, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অনুযায়ী, ওকে, ঠিক আছে। তাহলে এই সমস্ত রাশিগুলো আছে, এই সমস্ত রাশিগুলার একক সম্পর্কে জানা যেতে পারে, ঠিক তো। এই সমস্ত রাশিগুলো আমরা কি সিম্বল দ্বারা লিখবো, অর্থাৎ কি যদি আমরা সবসময় লিখি যে মিটার, তাহলে আমাদের লিখতে টাইম বেশি লাগবে, আর খাতাটা তাড়াতাড়ি ভরে যাবে, ঠিক আছে, আর এটা কিন্তু অনেক অসুবিধা দিবে। তার জন্য যদি আমরা এই মিটারকে অত বড় না লিখে শর্টকাট লিখতে পারি, যেমন কি এম আছে, এটা কি, এটা হচ্ছে মিটারের প্রতীক বা সিম্বল, ঠিক তেমনই এই যে দৈর্ঘ্য, ভর, সময়, আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, পরমাণু ধর্ম, তাপবিদ্যা আছে, ঠিক আছে। তো এই সমস্ত ভৌত রাশিগুলোকে আমরা এত প্রণালী কি বলতো একটা সিম্বল বা একটা প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি। তো সেই প্রতীক সম্পর্কে একটু জানা যাক। এগুলো সমস্ত হচ্ছে কি 1 2 3 4 7টা, 7টা আছে আমাদের তাহলে প্রাথমিক রাশি, বাট পিওর বলতে গেলে তিনটাই আছে, যেটা তোমরা দেখতে পারিস, ঠিক আছে। বাস, এখানে দেখছি কি এটা হচ্ছে তোমার ভৌত রাশিগুলো এখানে আছে, এইখানে আছে সিম্বল, রাশিগুলার সিম্বল বা প্রতীক, আর এটা হচ্ছে আমাদের একক, এই যে সমস্ত প্রাথমিক ভৌত রাশি আছে এদের এককগুলো এখানে লিখবো আমরা, আর সেই তাদের এককগুলার এখানে প্রতীক বা সিম্বলটা আমরা এখানে লিখবো, ওকে। স্পষ্ট করে আমি লিখছি না, দেখো দৈর্ঘ্য আছে, তো দৈর্ঘ্যকে কেউ লেখে এল দ্বারা, ঠিক তো, কেউ লেখে আবার এক্স দ্বারা, কেউ আবার লেখে আর দ্বারা, তো ইত্যাদি, মানে যার যেটা ইচ্ছা তোর লিখতে পারিস, কেউ এল লিখতে পারিস, কেউ আবার এস লিখতে পারিস, কেউ আবার এক্স লিখতে পারিস, কেউ আবার আর লিখতে পারি। তো দৈর্ঘ্যকে আমরা যে কোনো একটা এইভাবে সিম্বল দ্বারা প্রকাশ করতে পারি। এই যে ভরটা আছে, ভরকে আমরা আরে দেখি দেখি
এই যে ভরটা আছে, ভরকে আমরা একটু বাঁকানো লিখবো, উল্টা একটু, এই যে স্মল এম বা একটু উল্টা একটু বাঁকানো আছে, ওকে। এটা হচ্ছে ভরের সিম্বল। এই যে সময়কে আছে, সময়কে আমরা স্মল টি দ্বারা প্রকাশ করব। আলোক বিজ্ঞান আছে, আলোক বিজ্ঞান যেটা আছে, এই আলোক বিজ্ঞান বা আলোক বিজ্ঞান মানে কি, আলোক বিজ্ঞান বলতে গেলে তো আর এই যে কি রে, দীপন প্রাবল্য যেটা আছে, ঠিক আছে, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, সেটা আমরা আই দ্বারা লিখবো, ওকে। ঠিক আছে, তড়িৎ বিজ্ঞান বা তড়িৎ যেটা আছে, তড়িৎ প্রবাহ, যেটা কি হচ্ছে ক্যাপিটাল আই বা স্মল আই দ্বারা যেটা ইচ্ছা তো লিখতে পারিস। পরমাণু ধর্ম আছে, সেটা কি, পরমাণু ধর্ম বলতে গেলে পদার্থের পরিমাণ যেটা আছে, তো পদার্থের পরিমাণ কি আমরা, ঠিক তো, লিখে নিই। পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, একটা হচ্ছে দীপন প্রাবল্য। এগুলো আমরা তো ক্লাস 10-9 পড়েছি না, একদম পড়েছি। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, তাপবিদ্যা বা তাপমাত্রা, ঠিক আছে, এগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, ওগুলো লিখতে পারিস না, এগুলো লিখতে পারিস, ঠিক আছে। তাপমাত্রা, তো কি হচ্ছে এখানে, পদার্থের যে পরিমাণ সেটা আমরা স্মল এন দ্বারা প্রকাশ করব, এটা হচ্ছে তার প্রতীক বা সিম্বল। এই যে তাপমাত্রা আছে, তাপমাত্রা কি বলতো, তাপমাত্রাকে আমরা যে প্রকাশ করবো সিম্বল দ্বারা, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। কি, ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি মাথা রাখিস, ক্যাপিটাল টি যদি লেখা থাকে তাহলে ক্যাপিটাল টি হচ্ছে কি আমাদের তাপমাত্রার ভৌত রাশি, এটা কিন্তু সময়ের নয়, সময় হচ্ছে স্মল টি। এবার এই দৈর্ঘ্যের এসআই পদ্ধতি একক কি হবে, হচ্ছে দাদা মিটার, কিরে, মিটার। ভর কি আছে, ভর হচ্ছে আমার দাদা কিলোগ্রাম, কেজি কিলোগ্রাম আছে। সময় কি আছে, সময় হচ্ছে দাদা সেকেন্ড, একদম ঠিক। দীপন প্রাবল্য যেটা আছে, দীপন প্রাবল্যের একক কি, দীপন প্রাবল্যের একক হচ্ছে তোমার ক্যান্ডেলা, ক্যান্ডেলা। এই যে তড়িৎ প্রবাহ আছে, এর হচ্ছে কি, এর হচ্ছে তোমার অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার কি করে আসছে, সময় ক্লাস 10 পড়েছিস তো অবশ্যই, ঠিক আছে, অবশ্যই তোর পড়েছিস ক্লাস 10 যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, ওকে। ঠিক আছে, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণে কি বলা হয়, মোল দ্বারা লেখা হয়, কি, মোল। আর তাপমাত্রা যেটা আছে কি, কেলভিন, তাপমাত্রা একক হচ্ছে সাথে কেলভিন হয়, ঠিক আছে। বাস, কেউ কেলভিন লেগে, ডিগ্রি সেন্টিগ্রেড লেগে, কেউ আবার ডিগ্রি ফারেনহাইট লেগে, ঠিক আছে, বাট কেলভিনে স্পষ্ট লেখা যায়। এবার দেখ ভালো করে, এই যে মিটার আছে, তো মিটারকে আমরা এরকম মিটার বড় হাতে লিখবো না, ঠিক আছে, মিটারকে আমরা কি লিখবো, সজা স্মল এম। এই যে ভরের যে সিম্বলটা আছে সেটা একটু বাঁকা নাম আছে, আর এটা কি হবে, পুরো সোজা হবে। প্রত্যেকটা একক যতগুলো আছে, সে লব্ধ রাশি হোক বা প্রাথমিক রাশি হোক বা মূল রাশি হোক, লব্ধ হোক বা প্রাথমিক রাশি হোক, প্রত্যেকটা রাশি যাওয়া হবে, প্রত্যেকটা রাশির যে এককগুলো আছে সেই এককগুলো সিম্বল গুলো যে আমরা লিখবো, সেই সিম্বল গুলো কিন্তু পুরো সোজা হবে। যদি লাইনটা পুরো বাঁকা হয় তাও কিন্তু আমরা কিন্তু ওই সিম্বল গুলো পুরো সোজা লিখবো, না হলে কি ওই তোমার এককটা কিন্তু কাটাই যাবে, নাম্বার তোরে পাবে না, ওকে। ঠিক আছে, এই যে কিলোগ্রাম আছে একে আমরা কি, কেজি। সেকেন্ড আছে এস, ক্যান্ডেলা আছে, ক্যান্ডেলা কি লেখা হয়, সিডি আই থিঙ্ক, ক্যান্ডেলা কি, সিডি দ্বারা লেখা হয়। অ্যাম্পিয়ার আছে, ক্যাপিটাল এ দ্বারা লেখা হয়। মোল আছে, মোলকে আমরা এম এল লিখতে পারি, আচ্ছা মোল, মোল এইটাকে লেখা হয়, ঠিক আছে, মোল লেখা হয়। কেলভিন যেটা আছে, কেলভিনকে আমরা লিখতে পারি কি, ছোট হাতের কে দ্বারা, ওকে। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক এককের সিম্বল গুলা, প্রাথমিক এককের সিম্বল, প্রাথমিক একক গুলো আছে তাদের সিম্বল, প্রাথমিক রাশিগুলোর সিম্বল। যদি তোমরা বুঝতে না পারো বা কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট আমাকে জানিও। এরপর আমি তোমাদেরকে বোঝাবো যে একটা এককের, এককের প্রতীক বা সিম্বল কিভাবে লিখতে হয়, আর কি কি জিনিস করলে তোমরা পুরো ভুল হবে ওটাতে, ঠিক আছে। তোমরা কোথায় কোথায় ভুল বৃষ্টি করতে পারো সেই সম্পর্কে একটু জানো, নিয়ম সম্পর্কে, যে নিয়ম কয়েকটা আছে সেই সম্পর্কে শুনলেই বাস ক্লাসটা এখানে শেষ, আর কোনো সমস্যা এখানে হবে না তোমাদের, ওকে। আর পরের দিনে আমরা জানবো যে একটা ভৌত রাশির বা একটা ভৌত রাশির যে এক মাত্রা আছে, একটা ভৌত রাশির মাত্রা কিভাবে বার করতে হয়, সেই মাত্রাকে বিশ্লেষণ করতে হয়, অনেক কিছু আছে, ঠিক আছে, পরের ক্লাসে আমরা। বাট আজকে আমরা এখানে শেষ করবো, কোথায় বলো তো, আমরা দেখে নিই যে একটা এককের প্রতীক বার করতে গেলে, একটা এককের প্রতীক বা সিম্বল বার করতে গেলে আমাদের কি কি রুল ফলো করতে হয়। এই রুল বা নিয়মগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের সিম্বল বার করা বা একক সিস্টেম পুরো পুরো একদম ফুল হয়ে যাবে, ঠিক আছে, পুরো ভুল হবে, ওকে। ঠিক আছে, এককের প্রতীক সিম্বল, এককের প্রতীক বা সিম্বল পদ্ধতি বার করার, ওকে। আমি ঠিক মতো লিখছি না, বারবার বলছি, হয়তো তোমরা বুঝতে পারবে না, বাট আমি কি বলছি শোনো, ঠিক আছে। আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো বাবা, তোমরা শুধু আমাকে কমেন্টে জানিও, ওকে।
ঠিক আছে, তাহলে দেখা যাক পদ্ধতি নাম্বার 1। একটা এককের পদ্ধতি বা একটা এককের কিভাবে, একটা এককের সিস্টেম বা একটা এককের পদ্ধতি, সরি, একটা এককের প্রতীক বা সিম্বল কি করে বার করতে হয়, তার রুল নাম্বার 1 হচ্ছে যে প্রতীকের মাঝে যদি আমরা দৈর্ঘ্য আছে, এবার দৈর্ঘ্যের একক কি হচ্ছে, দৈর্ঘ্যের যে একক হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে সেমি। আবার সেমি হচ্ছে একটা কি সিম্বল, সেন্টিমিটার, সেন্টিমিটারের শর্টকাট সিম্বল হচ্ছে সেমি। এবার যদি আমরা করি যে এই যে প্রতীক, এটা প্রতীক বা সিম্বল সেন্টিমিটারের, ঠিক তো? তো এই প্রতীকের মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না। যদি এর মাঝখানে ডট চিহ্ন দিই, এই ডট চিহ্ন দেওয়া যাবে না, এর বাইরেও ডট চিহ্ন দেওয়া যাবে না। কিন্তু যদি আমরা একটা লাইন শেষ করি, যে এখন আমাদের সুদীপ মাঠে গেল, মাঠটা হচ্ছে এত সেমি, কত 20 সেমি, তাহলে কি যদি একটা লাইন শেষ হয় তাহলে শেষে আমরা পূর্ণচ্ছেদ দিতে পারি, ওকে, বা ডট চিহ্ন দিতে পারি। যদি একটা লাইন পূর্ণ হয় না তাহলে আমরা এর পেছনে ডট দিব না, আর এর মাঝের মধ্যে কোনো রকম ডট চিহ্ন কিন্তু দেব না। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2, ধ্যান দিয়ে শোনো। বহুবচন বোঝাতে, বহুবচন বোঝাতে আমরা একটা সিম্বলের শেষে কখনোই এস বা ইএস দেব না। যদি বলা হয় যে 20 সেমি একটা বস্তু আছে, আবার বস্তুটা দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, কত হচ্ছে দৈর্ঘ্যটা 20 সেমি হচ্ছে, তাহলে আমরা 20 সেমি লিখবো। কখন আমরা 20 সেমিস লিখবো নাই, কখন আমরা 20 সেমিস লিখবো নাই, ওকে, বুঝতে পেরেছিস তো? আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা 20 সেমিস লিখি তাহলে কিন্তু ওটা পাক্কা পুরোপুরি ভুল হয়ে যাবে। তো যে কোনো আমরা যখন সিম্বল লিখবো তখন কিন্তু আমরা এরপর সেমিএস বা সিম্বল ইএস দিব নাই, ঠিক আছে? যদি বলা হয় যে 10 গ্রাম, কত হচ্ছে 10 গ্রাম নিলাম, 10 গ্রাম আলু নিয়েছি, তো 10 গ্রামই লিখবো, কখনো 10 গ্রাম লিখছি আর এস যোগ করবো না, 10 গ্রাম না, এটা কিন্তু পুরোপুরি ভুল। আমরা কখনোই সিম্বলের পেছনে কিন্তু কোনো রকম এস বা বহুবচন যোগ করবো না। কিন্তু যদি আমরা একটা 20 সেন্টিমিটার আছে, এই 20 সেন্টিমিটারটা যদি আমরা 20 সেমি সিম্বল না লিখে যদি আমরা ফুল লিখি একদম 20 সেন্টিমিটার, তাহলে আমরা কিন্তু 20 সেন্টিমিটার লিখতে পারি, কিন্তু সিম্বলে আমরা লাস্টে এস যোগ করবো না। কিন্তু যদি আমরা সিম্বল না প্রয়োগ করে যদি পুরো নামটা লিখি একদম এককটার, তাহলে কিন্তু আমরা লাস্টে এস যোগ করবো, ওকে। এই জন্য এটা পুরো নাম লিখলে 20 গ্রামস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস। 3 নাম্বার রুল হচ্ছে, রুল নাম্বার 3 হচ্ছে যে বিজ্ঞানীদের, আমরা বিজ্ঞানীদের নামানুসারে পাওয়া যে সমস্ত একক আছে তাদেরকে যদি আমরা সিম্বলে লিখি তাহলে কিন্তু কি হচ্ছে, দাঁড়াও, একগুলিকে প্রতীককে প্রতীক যদি আমরা লিখি, ঠিক আছে, বিজ্ঞানীদের নামানুসারে পাওয়া যে এককগুলো, যেমন বল আছে, এবার বলের একক কি হচ্ছে নিউটন, কি হচ্ছে বলের একক হচ্ছে আমাদের নিউটন মহাশয়। তো নিউটন হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, আর সেই বিজ্ঞানীর নাম থেকে বলের একক হচ্ছে নিউটন। তাই জন্য কি নিউটনের ক্ষেত্রে আমরা কি করবো, যে বিজ্ঞানীদের নামানুসারে পাওয়া এককগুলির প্রতীকে প্রথম এককটি হবে বড় হরফে। যদি বিজ্ঞানীদের নামানুসারে পাওয়া যেন বল আছে, তো বলের একক যদি আমরা লিখি তাহলে বলের একক আমরা লিখবো কি বড় হাতের, প্রথম এককটা হবে বড় হাতের নিউ টান, ঠিক আছে? কি হবে, প্রথম এককটা হবে নিউটন। যে সমস্ত এককগুলা বিজ্ঞানীর নামানুসারে দেওয়া হয়েছে সেই সমস্ত এককগুলির আগে কিন্তু আমরা বড় হাতের অ্যানটা প্রয়োগ করব, বাকি কোনো নাই। যদি আমরা লিখি মিটার, মিটার কিন্তু দীর্ঘ হচ্ছে মিটার, এই মিটার কিন্তু কোনো বিজ্ঞানীর নাম নয়, তাই জন্য কি এর যে আমরা সিম্বলটা লিখবো সেটা কিন্তু আমাদের কি লিখবো অ্যাসিড, এমই লিখবো ছোট হাতের এম। বাট একটা বলের যে একক আছে সেটা কিন্তু আমরা বড় হাতে লিখবো, কি লিখবো বড় হাতের এম লিখবো, ওকে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার রুল হচ্ছে যে এককের প্রতীকগুলোকে ছাপতে হবে সোজা হরফ। হ্যাঁ, এই যে এককগুলো আছে সেই এককগুলো কিন্তু বাঁকালে হবে না, এটা একদম সোজা লিখতে হবে, ঠিক আছে? 5 নাম্বার পয়েন্ট দেখো, যে 5 নাম্বার পয়েন্ট রুল হচ্ছে আমরা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করি নির্দিষ্ট একটা বীজগাণিতিক নিয়মে, সেই বীজগাণিতিক নিয়মে কিন্তু এই এককগুলির সাথেও যোগ ভাগ গুণ ভাগ করা যায়, বুঝতে পেরেছো? যেমন মনে করো 2 মিটার পার সেকেন্ড আছে, এই 2 মিটার পার সেকেন্ডের সঙ্গে আমরা যদি 2 গুণ করে দিই 2 সেকেন্ড, তাহলে কি হবে 2 সেকেন্ড, আচ্ছা, না না না, ও সেকেন্ড সেকেন্ড কাটান যাবে, কেন কি হবে 2 দুগুণে 4 মিটার, কত হবে এখানে 4 মিটার হবে, ওকে। এরকম গুণ ভাগ করা যায় সাধারণত বীজগণিতের নিয়মে। যদি বলা হয়
যে কত মনে করে দেওয়া আছে এখানে 10 গ্রাম ভাজিত দেওয়া আছে 2 মিটার, তাহলে বলতে পারি কত 10 গ্রাম বাই 2 মিটার, তাহলে 5×10, তাহলে বলতে পারি এখানে 5 গ্রাম/মিটার। এইভাবে আমরা সাধারণ বীজগণিতের নিয়মে সবকিছু যোগ ভাগ গুণ ভাগ করতে পারি। ওকে, ঠিক আছে। 6 নম্বর রুল, রুল নাম্বার 6 হচ্ছে এটা, যে দুটি যে প্রতীক আছে, এই মনে করো একটা অ্যাপ আছে, একটা এম, একটা তোমার অ্যাস আছে। এবারে এম আর অ্যাস এদের মধ্যে যে গুণিতক আছে, সেই গুণিতক করার জন্য আমরা কখনোই কিন্তু এর গুণিত চিহ্ন প্রয়োগ করবো না। হয়তো এদের মধ্যে কি করে বলতো, একটু গ্যাপ রেখে, গ্যাপ আছে এখন, ঠিক তো, যেমন এরকম গ্যাপ দিলাম, একটু গ্যাপ আছে মানে কি বোঝাই যাবে যে এদের মধ্যে গুণফল হয়ে আছে। বা আমরা ছোট্ট করে একটা ডট চিহ্ন কিন্তু এদের মাঝটাই প্রয়োগ করতে পারি। ওকে, ঠিক আছে। বা 7 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, যে আমরা যদি ভাগ বোঝাই কোনো একটা বস্তু, ঠিক আছে, কোনো দুটি এককে যদি ভাগ বোঝাই সিম্বলে, তাহলে বলতে পারে কি আমরা সবসময় এই চিহ্নটা পায়ের চিহ্ন প্রকাশ করবো। যেমন যদি বলা হয় যে এম আর এস এর মধ্যে ভাগ হচ্ছে, তাহলে বলতে পারে কি এম আর এস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। তাপমাত্রার 8 নম্বর রুল হচ্ছে যে তাপমাত্রার যে একক আছে যেটা হচ্ছে আমাদের কেলভিন, এই কেলভিনকে আমরা কখনোই কিন্তু ডিগ্রি কেলভিন লিখবো না, যেটা আমি ছোটবেলায় কিন্তু প্রবলেমটা করতাম। যখন আমি ক্লাস 10 পড়েছিলাম তখন আমি একটা এক্সাম দিয়েছিলাম, তোমার প্রথম এক্সামটা কি নাম ছিল, আহ হুম ওই যে হয় না প্রথমে দুটো টেস্ট হয় প্রথম, ঠিক আছে, তো প্রথম টেস্টে আমি ডিগ্রি কেলভিন লিখেছিলাম একটা তাপমাত্রা, একটা মনে আছে। তো মাস্টার আসে বকেছিল, অনেক প্রচন্ড বকেছিল মাস্টার আমাদের, ঠিক আছে, যে তোমার ডিগ্রি কেলভিন কেন লিখবো, তার জন্য আমি 40-এর মধ্যে পাইছিলাম 39, 1 নম্বর কাটে ছিল জন্য। তো স্যারকে বলেছিলাম যে এইটুকুর জন্য 1 নম্বর কে কাটে ভাই? তো স্যার বলছিল যে ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দেবো যার পরে, বাট আমি পরে দেখেছি রেজাল্ট আসার পরে যে আমার যে রেজাল্টটা আছে সেটা কিন্তু 39 নম্বরে দিয়েছে মাস্টার, 40 দেয় মাস্টার গাদ্দারি করেছে। আমার মনে হয় যে এখন আমি বলবো যে স্যার আপনি বহুত বড় গাদ্দারি করেছেন, বাট আমারই ভুল ছিল, ডিগ্রি দেওয়া ছিল না, ঠিক আছে, তোরা এই ভুলটা করিস না কখনো। ওকে, ঠিক আছে, বাস এতটাই হচ্ছে এখানে শেষ। পরের দিনে আমরা ভৌত রাশির মাত্রা সম্পর্কে জানবো, ঠিক আছে, মাত্রা কিভাবে বার করতে হয়, নির্ণয় করতে হয়, বিশ্লেষণ করতে হয়, সবকিছু সম্বন্ধে, ঠিক আছে। তো রিল্যাক্স থাক ভাই, আর যদি ক্লাসটার মধ্যে কোনো রকম সমস্যা হলো বা ওটা বুঝতে পারলিস না, বা যদি কোনো রকম নোটস লাগে তোমার, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট আমাকে জানিও। আর টেক কেয়ার, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। সামনের ক্লাসটা আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। বাই। কমেন্ট করতে কিন্তু ভুলো না। ওকে।